যেইভাবেই হোক ক্ষমতায় আসতে হবে, এই প্রবণতাটা হাসিনা আর আওয়ামী লীগের ভিতরে খুব শক্তভাবে ছিল। আজকে নতুন আমরা বাংলাদেশ জামাত ইসলামের ভিতরেও দেখছি। তাদের কাছে জয়লাভ করা মানে ক্ষমতা দখল অনেক বেশি গুরুত্বপূর্ণ গণতন্ত্রের প্রতিরক্ষা বা জনগণের প্রতিনিধিত্ব করার থেকে। আমরা তো অনেক সংস্কারের কথা শুনলাম, এই যে নির্বাচনের ব্যয় কাঠামোর যে সংস্কার, সেই সংস্কারগুলো আমরা দেখছি না কেন আমাদের এই সংস্কার কাঠামোতে? দেখেন, আপনি যখন সংস্কার করবেন তখন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিয়ালিস্টিক সংস্কার করতে হবে, বাস্তবিক। আপনি যদি অবাস্তবিক সংস্কার করেন, ওটা করা আর না করা একই জিনিস। মানে আপনি যদি মনে করেন বাংলাদেশি প্রেক্ষাপটে বলেন যে আপনি এক রাতে রাজনীতি থেকে পৃষ্ঠপোষকতা তুলে দেবেন, এটা অবাস্তবিক, এটা হবে না। আমি চাই ভাই, আই প্রে যে বাংলাদেশের রাজনীতি থেকে পৃষ্ঠপোষকতা চলে যাক। এবং এই যে তরুণরা এনসিপিতে এসেছিল, শিক্ষিত তরুণরা, এরা পৃষ্ঠপোষকতা রাজনীতির বাইরে থেকে এসেছিল। এই জন্য আমি আরও বেশি আশাবাদী ছিলাম যেখানে কিছু হবে। আচ্ছা, হচ্ছে না এখন, আগামীতে হবে কিনা জানি না, বাট সো এই যে বাস্তবিক হতে হবে। এখন আপনি নির্বাচনে যাবেন, নির্বাচনে আপনার ভোটার 4 লাখ, আপনার ভোটার 5 লাখ। আপনি বললেন ভোটার প্রতি আপনি ম্যাক্সিমাম 10 টাকা প্লাস ওভারঅল ম্যাক্সিমাম 40 লাখ টাকা আপনি খরচ করতে পারবেন। এখন বাংলাদেশে 10 টাকায় আপনি কয়জনের কাছে পৌঁছতে পারবেন? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপনি যদি সোশ্যাল মিডিয়া অ্যাডের কথা বলেন বা পোস্টারের কথা বলেন, আপনি পোস্টার দেখাতে চান, আপনি একটা পোস্টার বানাতে কত টাকা লাগে, পেস্ট করতে কত টাকা লাগে, আপনি মিছিল করাবেন, আপনার ভলান্টিয়াররাই মিছিল করবে, লাস্টে তো একটু চা কফি তো দিবেন ভাই। হ্যাঁ, 500 জনের 1000 জনের চা কফির দাম কত? অন্য সব বাদ দেন, আমি মানে টাকা দেওয়ার কথা বলছি না। আওয়ামী লীগ তো না, এখন তো বোধহয় যেটা শুনি 2,500-3,000 টাকা একজনকে দিয়ে মিছিল করাতে নামায় এখন, বাট যে সেটা না, বাট আপনি চা কফি তো দিবেন। 1000-এর চা কফির দাম কত? এবং এটা কয়েক মাস ধরে চলবে। নির্বাচনী প্রচারণার সিস্টেম হলো 20 দিন চলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে লাস্ট 20 দিন, ওই 20 দিনে খরচ কতখানি? এটা কন্ট্রোল করবে কে? আপনি যদি খরচ 40 লাখে নামিয়ে দিতে চান সেটাও সম্ভব, কিন্তু এমন না যে 40 লাখে কম্পিটিটিভ নির্বাচন সম্ভব না, এটা সম্ভব, কিন্তু কন্ট্রোল করছে কে, দেখছে কে, খেয়াল রাখছে কে? এই যে 2 দিন না 3 দিন আগে আমরা বাংলাদেশ জামাত ইসলামের কিছু নেতার একটা লিকড ভিডিও মেসেজ দেখলাম। তার আলোচনা করছে প্রিজাইডিং অফিসারদের কিভাবে কন্ট্রোল করবে নিজেদের প্রতিষ্ঠানের আর কি, হ্যাঁ, ওই দলীয় প্রতিষ্ঠানের থেকে প্রিজাইডিং অফিসারদের কিভাবে নিয়োগ করবে, তারা ভিতরে কি কাজ করবে, বাইরে কি কাজ করবে। এইভাবে যখন এখানে রাজনীতি হয়, এখন মনে করেন এই দল এই কাজ করছে, এই দলের বিপরীতে আমি দাঁড়িয়েছি, আমি এগুলো কিচ্ছু করছি না। এখানে আমি করতে চাইও না। আমি আশা করি আমরা একটা স্বচ্ছ নির্বাচন পাবো, নির্বাচন কমিশন এবং সরকার আমাদেরকে দিতে সক্ষম হবে। কিন্তু আমার যদি ওদেরকে থামানোর, সাপোজ আমি করছি না, কিন্তু ওদের থামানোর শক্তিও আমার নাই। নির্বাচনের ম্যানিপুলেশনের এই উদ্যোগটা আপনি কিভাবে দেখছেন আসলে? মানে এর থেকে নেতিবাচক তো আর কিছু দেখা যায় না ভাই। শুধু কি নেতিবাচক? এখন আর কি শক্ত শব্দ ব্যবহার করবো বলেন? মানে এটা আমি যদি আপনাকে কয়েকটা কথা বলি, এটা হলো গণতন্ত্রের সাথে প্রতারণা। গত বছরের বিশাল গণ অভ্যুত্থানে যে আপনারা বললেন, সকলেই বললেন, আমরা সবাই জানি রক্তক্ষয়ী। আমি 3 বার আহত হয়েছি এই 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে, 3 বার আহত হয়েছি। তাহলে জামাত এই গণ অভ্যুত্থানের সাথে প্রতারণার, গণতন্ত্রের সঙ্গে প্রতারণা কেন করতে হচ্ছে জামাতকে? কারণ তারা মনে করছে হয়তো এছাড়া তারা কোনোভাবে জয়লাভ করবে না, এবং তাদের কাছে জয়লাভ করা মানে ক্ষমতা দখল অনেক বেশি গুরুত্বপূর্ণ গণতন্ত্রের প্রতিরক্ষা বা জনগণের প্রতিনিধিত্ব করার থেকে। ক্ষমতা দখল তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে বলেই তারা এটা করতে পারে। যারা জনগণের প্রতিনিধিত্ব করতে চায়, তারা জনগণের প্রতিনিধিত্ব লুটতরাজের মাধ্যমে আসতে চায় না, হাসিনা যেটা আসতো। সো জামাতের ভিতরে তো খুব বেশি পার্থক্য দেখছি না। তাহলে আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে পার্থক্য না, আমি এই জায়গায় বলছি, সব জায়গায় আমি বলছি না। কারণ আওয়ামী লীগ দল হিসেবে ভিন্ন ছিল, হাসিনার আওয়ামী লীগ ভিন্ন ছিল, এখানে বিশ্লেষণের অনেক জায়গা আছে। সো আমি সেটা না, আমি বলছি এই যে জোরপূর্বক লুটতরাজের রাজনীতি করে বা লুটতরাজের নির্বাচনের মাধ্যমে কোনো না যেইভাবেই হোক ক্ষমতায় আসতে হবে, এই প্রবণতাটা হাসিনা আর আওয়ামী লীগের ভিতরে খুব শক্তভাবে ছিল। আজকে নতুন আমরা বাংলাদেশ জামাত ইসলামের ভিতরেও দেখছি।